প্রিয় দর্শক, আইবিটিভি ইনফো অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌরভ ইমাম। এই অনুষ্ঠানে আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি যে বিষয়গুলো আপনাদের প্রাত্যহিক জীবনে উপকার আসতে পারে। আজ আমরা কথা বলবো আপনারা যুক্তরাষ্ট্রে দুর্ঘটনায় পড়লে কিভাবে আইনি সহায়তা পেতে পারেন। আর এই বিষয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি কিম অ্যাসোসিয়েটস পিসির ওয়ার্কিং পার্টনার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং আপনাদের প্রিয় মানুষ ইঞ্জিনিয়ার আব্দুল খালেককে। ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্বাগতম আইবিটিভি ইউএসএ এবং স্বাগতম যেসব দর্শক শ্রোতা এখন টিভির সামনে আছেন অথবা যারা পরে দেখবেন, এবং আইবিটিভি ইউএসএর কলা কৌশলী কর্মকর্তাবৃন্দ সবাইকে। ইঞ্জিনিয়ার আব্দুল খালেক ভাই, আপনি দীর্ঘদিন যাবত এই সংগঠনের সাথে কাজ করছেন, এই প্রতিষ্ঠানের সাথে কাজ করছেন, কিম অ্যান্ড অ্যাসোসিয়েটসের সাথে। একটু আবারও আপনি বলবেন যে এই প্রতিষ্ঠানটা যারা দুর্ঘটনায় পড়ে, আপনি অ্যাটর্নি বাট এটার সাথে কাজ করছেন, আপনি জানেন কিভাবে সহযোগিতা দিয়ে থাকে। ধন্যবাদ। আসলে ব্যাপার হলো যে আমাদের এইখানে আমাদের যে কমিউনিটির যেসব লোকগুলো বসবাস করে, বিশেষ করে আমরা যখন বাংলাদেশে যদি কেউ গাড়ি দুর্ঘটনায় পড়তাম অথবা স্লিপ অ্যান্ড ফল অর্থাৎ স্নোতে, যদি আমাদের দেশে স্নো হয় না কিন্তু রাস্তা তো পিচ্ছিল থাকে, অনেক সময় গ্লিসারিন বা এইসব বিভিন্ন কারণে ওইখানে পড়ে যান, অথবা আমাদের দেশে যারা বিভিন্নখানে কাজ করতেছেন সেই কাজের মধ্যে যদি দুর্ঘটনা পতিত হন তাহলে কোনো সুযোগ সুবিধা নেই। যার কারণে এইখানে আমরা যারা এইসব ঘটনায় অতীতে কখনো পড়ি নাই, আসলে দুর্ঘটনা তো মানব জীবনে মিনিমাম একবার অথবা দুইবারে ঘটে, যাদের জীবনে ঘটে, এটা তো আর বারবার ঘটে না। সো ওইসব কারণে আমাদের অনেক কিছু জানার বা বুঝারও জ্ঞানের অপতুলতা আছে। তো সেই সব ক্ষেত্রে যারা জানেন না যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি আপনি এরকম কোনো দুর্ঘটনায়, বিশেষ করে গাড়ি অ্যাক্সিডেন্ট অথবা কাজে দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজে দুর্ঘটনা বা ভুল চিকিৎসা, যেটাকে মেডিকেল মাল প্র্যাকটিস, ওইরকম কোনো সমস্যায় পড়েন, তাহলে এইখানে কিন্তু আপনার জন্য আইনজীবীরা আছে বিনা খরচায়, অর্থাৎ আপনার পকেট থেকে একটি টাকাও পে করতে হবে না। আপনি কমপ্লিটলি ফ্রি। ফ্রি বলতে আপনি যখন কেস করবেন, কেস করার সময় আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। আইনজীবী কাছে যখন আপনি পরামর্শের জন্য যাবেন, আপনার সাথে আপনার কেসের সব ডিটেলস আপনাদের শুনবে, শুনে সে বুঝবে যে এটা মামলা হবে কি হবে না। যদি সে মনে করে যে হ্যাঁ এটা মামলা হবে, তাহলে 100% এটা হবে। এবং সেই যখন আপনার থেকে কেসটা নিবে, আপনি যখন অ্যাটর্নিরা আপনার থেকে যখন মামলাটা নিবে, নেওয়ার পরে আপনাকে তার যে ইনটেক ফর্মগুলো আছে, ইনটেক ফর্মগুলো 1 বাই 1 সে আপনার সাথে কথা বলে ওইগুলো লিখবে, লিখে তারপর আপনার থেকে সাইন নিবে, নিয়ে যখন মামলাটা সাবমিট করবে, সাবমিট করার পরে যখন অ্যাট দ্য 11th আওয়ারে আপনার যাইয়া কেসটা শেষ হয়ে যাবে, আপনার ক্ষতিপূরণ আপনি পাবেন। সেই ক্ষতিপূরণটা যা পাবেন নিউ ইয়র্ক স্টেটের ল অনুযায়ী 1/3 লয়ার নিয়ে যাবে, আর 2/3 আপনি পাবেন। ধরেন আপনার কেসটা সেটেল হয়েছে $3 লক্ষ, তাহলে $1 লক্ষ আপনার লয়ার নিবে, $2 লক্ষ আপনি পাবেন। বাট আপনার কেস সেটেল হওয়ার পূর্ব পর্যন্ত আপনাকে নট এ সিঙ্গেল পেনি আপনি লয়ারকে দিতে হবে না। ইভেন আপনি যদি কোনো লয়ারের সাথে আলোচনা করতে চান, পরামর্শ করতে চান, এই পরামর্শটাও কিন্তু ফ্রি। একমাত্র নিউ ইয়র্কে স্টেটে এবং নিউ জার্সি স্টেটের মধ্যে ফ্রি পরামর্শের জন্য শুধু অ্যাক্সিডেন্ট জাতীয় কেসগুলোর ফ্রি পরামর্শ পাওয়া যায়। অন্য কোনো কেসে কিন্তু আপনি ফ্রি পরামর্শ পাবেন না, তারা ফ্রি চার্জ করে। বুঝতে পেরেছি। আপনার যে কিম অ্যাসোসিয়েটসের যারা অ্যাটর্নি রয়েছে, কয়জন অ্যাটর্নি রয়েছেন, কে মেইন অ্যাটর্নি, কারা সহযোগিতা দিচ্ছেন, এই বিষয়ে একটু বলবেন আপনি। আচ্ছা, আমাদের কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস যে ল ফার্মটা, ওই ল ফার্মের কর্ণধার হলেন কাউংসো কিম, যিনি এটার প্রেসিডেন্ট ও সিইও। এছাড়াও আমাদের যে মেইন অফিসটা হলো 164-01 নর্দার্ন বুলভার্ড, এই অ্যাড্রেসে কিম বসেন। এবং সেখানে আপনি গেলে দরজা দিয়ে ঢুকার সময় দেখবেন যে আমাদের 3 জন লিটিগেশন অ্যাটর্নি, যা আমাদের বাংলাদেশিরা যেটাকে সবচেয়ে বেশি পেপার দেখায়, জুইস অ্যাটর্নি হলে নাকি ভালো, বাট আমরা যদিও বলি যে সকল অ্যাটর্নি সমান, তো 3 জন জুইস অ্যাটর্নি সহকারে 13 জন ওই অফিসে বসেন। তাছাড়া আমাদের মিনিওলাতে ওয়ার্কার্স কম্পেনসেশন যে ল অফিসটা, ওয়ার্কার্স কম্পেনসেশন ওই অফিস দেখে লং আইল্যান্ডে মিনিওলাতে। তাছাড়া আমাদের ব্রাঞ্চ অফিস আছে ব্রঞ্চে 2135 ওয়েস্টচেস্টার অ্যাভিনিউ, ব্রঞ্চ, নিউ ইয়র্ক 10462। এছাড়াও আমাদের জামাইকাতে আমরা আবার নতুন আরেকটা ব্রাঞ্চ অফিস চালু করেছি 150 স্ট্রিট অ্যান্ড হিলসাইড অ্যাভিনিউতে। ওটা আমাদের এই মাসের যে চলতি মাসের 3 তারিখ থেকে, অর্থাৎ জানুয়ারি 3 তারিখ থেকে 2026-এ চালু হয়েছে। এছাড়া নিউ জার্সিতেও আমাদের প্যালেসাইড পার্কওয়েতে আমাদের আরেকটি অফিস আছে।
এবং আমাদের আরেকটা ব্রাঞ্চ অফিস আছে বাফালোতে, যেখানে আমরা বাংলাদেশিদের দ্বিতীয় বাংলাদেশিদের বাসস্থান বলে ধরিনি, সেখানেও আমাদের আরেকটা ব্রাঞ্চ অফিস আছে এবং ওই ব্রাঞ্চও 7 জন অ্যাটর্নি অ্যাট ল যাদের নামের সাথে আছে ওনারা বসেন। আর স্পেশালি আমাদের যে প্লাসিংয়ে যে মেন অফিসটা, ওই অফিসে আমাদের বাংলাদেশি কোনো অ্যাটর্নি অ্যাট ল নেই, বাট বাংলাদেশি অ্যাডভোকেট আছে যারা বাংলাদেশে ল প্র্যাকটিস করতেন। ঢাকা জজ কোর্টের লয়ার অ্যাডভোকেট রিজওয়ান রাজ্জাক সেতু, উনি ওই অফিসে আমাদের কেস ম্যানেজার হিসেবে কাজ করেন। এছাড়াও আমাদের বাঙালি আফরোজা নামে এক ভদ্র মহিলা আছেন, মারিয়া নামে এক ভদ্রলোক আছে, তারপরে মঞ্জুর নামে আমাদের আরেকটা ছেলে আছে, আর আমি নিজে তো 24/7 জনগণের সার্ভিস দিয়ে যাচ্ছি। বুঝতে পেরেছি। আপনি যেটা বললেন যে আপনার কাংসু কিম, উনি তো অবশ্যই আমাদের কমিউনিটির লোকটা, নাম শুনে বোঝা যাচ্ছে, মানে ভিন্ন ভাষার। তো বাংলাদেশি কমিউনিটির কেউ যদি কোনো প্রবলেমে পড়ে, সমস্যায় পড়ে, যদি এখানে আইনি সহায়তা নিতে চায়, সেক্ষেত্রে ভাষাগত একটা সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে আপনি যাদের সাথে কাজ করছেন, এই যে কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস পিসি, তারা বাংলাদেশি কমিউনিটি মানুষকে কিভাবে সেবা দেবে? হ্যাঁ, আসলে আমেরিকা তো হলো বহুজাতিক কান্ট্রি, তো বহুজাতিক কান্ট্রি থাকাতে এইখানে সবসময় আপনার হচ্ছে দোভাষীর একটা ফ্যাসিলিটি এই দেশে আছে। আপনি যখনই প্রয়োজন পড়বে তারা আপনার জন্য দোভাষী কল করবে। আর আমাদের বাংলাদেশিদের জন্য আসলে ওই দোভাষী দরকার হয় না, যেহেতু আমরা এখানে 5 জন বাংলাদেশি ওই অফিসটাতে আসি। আর স্পেশালি এগুলো আমাদের অ্যাডভোকেট রিজওয়ান রাজ্জাক সেতু, যিনি ঢাকা জজ কোর্টের লয়ার ছিলেন, উনি এই জিনিসগুলো দোভাষী হিসাবে, প্লাস আপনাদের বাংলাদেশি ক্লায়েন্টদেরকে বোঝানোর জন্য যখন যেটা প্রয়োজন আমাদের অ্যাটর্নি অ্যাডভোকেট রিজওয়ান রাজ্জাক সেতুকে বুঝিয়ে দেন। উনি তখন ক্লায়েন্টদের সাথে মানে ওই ব্যাপারটা নিয়ে ডিসকাশন করে। এবং আপনি সবচেয়ে মজার ব্যাপার হলো, নিউ ইয়র্কে যে কটা বড় ল ফার্ম আছে, অ্যাটর্নি অ্যাট ল ফার্ম, নট দ্য ল অফিস, ল ফার্ম, সেইগুলোর মধ্যে অত্যন্ত স্বনামধন্য এবং বড় একটা ল ফার্ম হলো আমাদের কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস পিসি, এই ল ফার্মটা। এবং আপনি যদি গুগলে যান তাহলে আপনি দেখবেন যে আমাদের যে সাকসেসফুল রেটটা, আমি হাইলি রিকোয়েস্ট করবো আমাদের বাংলাদেশের ক্লায়েন্টদেরকে যে আপনারা কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস পিসি www.এ গিয়ে আমাদের ওয়েবসাইটে আপনারা এই জিনিসটা দেখে নেবেন যে আমাদের সফলতার পরিমাণ কি। সেই সফলতার পরিমাণ প্রায় 100/100, প্রায়। বুঝতে পেরেছি। আপনি তো 100/100 বলতে পারবেন না, বাট প্রায় 100/100। সো আমাদের যে মিস্টার কিম, উনি সাউথ কোরিয়ার লোক, অত্যন্ত অনেস্ট এবং উনি অত্যন্ত মানবিক। এই কথাটাই বলছি এই কারণে যে আপনারা জানেন জামাইকাতে একজন ভদ্রলোক কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে তার 2টা পায়ে হারিয়ে ফেলছেন। ওই কেসটাকে উনি হ্যান্ডেলিং করতে গিয়ে যে গাড়ির সাথে ওই অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওইখানে 2টা গাড়ি ইনভলভ ছিল। তো 2টা গাড়ি থেকে ওদের ছিল $25,000 $50,000, বাট হাইডেন একটা পার্ট থাকে $100,000। যেহেতু তার 2টা পাও হারিয়ে ফেলছে, ওই হাইডেন পার্টে গিয়ে ফাইট করে 100,000 2 গাড়ি থেকে $200,000 উনি ক্ষতিপূরণ নিয়েছেন। নেওয়ার পরে এখন ওনার তো 1/3 ওনার, মানে $67,000 তো ওনার নিজের। তো আমাদের মিস্টার কিম বলল যে লোকের 2টা পায়ে নেই, মনে নেই, সো তার যে বাচ্চারা আছে, তার 2টা বাচ্চা আছে, তার স্ত্রী আছে, তাদের চলাফেরা করতে যে টাকাটা তার পাচ্ছে ইজ নট এনাফ। সো উনি কী করলেন, ওনার এই $67,000 ওনার ছেলে মেয়েদের নামে উনি ডোনেট করে দিলেন। সো এটা কিন্তু খুবই মানবিক একজন লোক, 100/100 যে মানবিক একজন লোক। এবং যেদিন আমি এটা দেখেছি সেদিন ইচ্ছে করতেছিল যে তার পাশ শুয়ে সালাম করি, যে আমরা কেন এর থেকে বেশি মানবিক হতে পারতেছি না বা তার কাছে যেতে পারতেছি না। এটাই তো, এই মানবিক জিনিসগুলো কিন্তু একটা দৃষ্টান্ত থেকে যায় খালেক ভাই। হচ্ছে যে এই পৃথিবীতে আমরা বাঁচবো কয়দিন, অল্প সময়ের জন্য আসছি, কিছু ভালো কাজ যদি আমরা করে যেতে পারি, শুধু উনি না, প্রত্যেকেরই উচিত আমরা কিছু ভালো কাজ করা। ওকে, আপনার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আইনগতভাবে আমরা চাই না কেউ কোনো দুর্ঘটনা পড়ুক, প্রত্যেকটা মানুষ যেন সুখে শান্তিতে তার জীবনের শেষ দিন পর্যন্ত থাকতে পারে, এটা আমাদের প্রত্যাশা। এরপরেও যদি প্রাকৃতিকভাবে সৃষ্টিকর্তার ইচ্ছে কেউ যদি দুর্ঘটনায় পড়ে, কখনো যদি পড়ে, সেক্ষেত্রে কি কি ক্ষেত্রে আপনাদের আইনি সহায়তা পেতে পারে? আপনি যদি কোনো দুর্ঘটনায় পতিত হন তাহলে আপনার পেপার এখানে মুখ্য নয়, এখানে মুখ্য হলো ইউ আর এ হিউম্যান। অ্যান্ড আমেরিকা হলো হিউম্যান রাইটসের 100% দেশ, যেখানে আপনার হিউম্যান রাইটসটাকে 100তে 100 ভাগ বিবেচনা করা হয়। সো সেদিক থেকে আপনি কিন্তু অবশ্যই 911 কল দিবেন এবং কল দিয়ে আপনি পুলিশকে ইনফর্ম করবেন, পুলিশ রিপোর্ট করবেন। পুলিশ আসলে
আপনার স্ট্যাটাস জানতে চাওয়াটা এটা বাধ্যতামূলক না, এবং আপনি দিতে বাধ্যতামূলক না। আর আপনি না দিলে পুলিশ আপনাকে ধরে নেওয়া, এটাও তার কোনো রাইটের মধ্যে পড়ে না, পুলিশ আপনাকে ধরে নিতে পারবে না, বুঝলেন তো। সো আপনি আপনার রিপোর্ট করবেন, এবং রিপোর্টটা করার পরেই আপনি একজন অ্যাটর্নির শরণাপন্ন হন। তো অ্যাটর্নি যখন কল করবেন, সেই অ্যাটর্নি কল করার সময় আপনি ফলো করবেন যে ইন্ডিভিজুয়াল যেসব ল ফার্মগুলো আছে তাদেরকে না, অথবা অনেকে দেখবেন যে মাল্টি সার্ভিস খুলে বসে রয়েছে, যে ট্যাক্স ফাইল করে, ইমিগ্রেশন করে, অ্যাক্সিডেন্ট কেস করে, এরকম হাবি জাবি বহুত কিছু নিয়ে আসছেন। এই যে মাল্টি সার্ভিসও কল দিবেন না, কল দিবেন একটা ল ফার্মকে। কারণ একটা ল ফার্মকে যদি আপনি কল দেন, তাহলে নিশ্চিত একটা ল ফার্ম হলে এখানে অনেকগুলো লয়ার অবশ্যই আছে। তো অনেকগুলো লয়ার যদি এখানে থাকে, তাহলে তারা আপনার কেসের মেরিট দেখে, কারণ আপনি যদি নাকি অন্য কোনো গাড়ি যদি আপনাকে হিট করে থাকে, বিশেষ করে প্রাইভেট গাড়ি, সেখানে পলিসিটা থাকে ছোট। যদি আপনাকে দেখা গেছে যে একটা যে গাড়িটা হিট করছে সেই গাড়িটা গার্বেজ ট্রাক, তাদের পলিসি $500,000 থেকে $1 million উপরে হতে পারে। আপনাকে যদি কোনো বাস বা ট্রাকের মাধ্যমে যদি ইনজুরি হয়ে থাকেন, সেটাও $500,000 থেকে $1 million হতে পারে। বা লরির ব্যাপার যদি হয়, সেটাও অনেক বড় ধরনের কেস হতে পারে। তো ওই রকম যদি নাকি আপনার যে, অথবা যদি নাকি আপনি কোনো স্লিপ অ্যান্ড ফলে পড়েন, অথবা দেখা যাচ্ছে কনস্ট্রাকশন কাজ করতে গিয়ে মাল্টি স্টেট বিল্ডিংয়ের কাজ করতে গেছে, সেখান থেকে পড়েন, তাহলে বিল্ডিংগুলোর কোড অনুযায়ী সেখানে পলিসিগুলো দিয়েছে মিলিয়ন ডলারের পলিসি থাকে। তো ওইরকম যদি নাকি আপনার পলিসিগুলো বড় বড় যে পলিসিগুলো, সেই পলিসিগুলো হয়, তাহলে অ্যাটর্নি তো আগে দেখতেছে আপনার কেসটা কী ধরনের। আপনি লিগ্যাল ইলিগ্যাল ওটার দায়িত্ব, দেখার দায়িত্ব লয়ার না, লয়ার দায়িত্ব হলো আপনার আইনগত সহযোগিতা কতটুকু দিতে পারবে, এবং আপনার কিন্তু ওই কেসের কারণে ওদিকে কোনো সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি 100% আপনাকে নিশ্চয়তা দিতে পারতেছি যে আপনার অ্যাক্সিডেন্ট কেসটাকে সিভিল মামলা হিসেবে নিউ ইয়র্ক স্টেট এবং নিউ জার্সি স্টেট তারা ফলো করে। এটা কোনো ক্রিমিনাল মামলা না, যার কারণে এই অ্যাক্সিডেন্ট কেসের কারণে আপনার ইমিগ্রেশনের স্ট্যাটাসের কোনো হেরফের হবে না, কোনো সমস্যায় পড়বেন না। বড় চেষ্টায় যদি নাকি আপনি যে এই ক্ষতিগ্রস্তটা হচ্ছে, এই ক্ষতিগ্রস্ত যদি নাকি আপনি 100% সাফারার হন, এবং সেই ক্ষেত্রে যদি নাকি আপনি কোর্টে প্রমাণ করতে পারেন যে এই কারণে আপনার এই ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই হয়েছে, তাহলে কিন্তু ইমিগ্রেশনের ক্ষেত্রে যাই আপনি কনসিডারেশন ফাইল করতে পারেন, এবং সেখানে আপনি কনসিডারেশন পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল থাকে। সো আপনার ওই যে ল ফার্ম কল দিলে, কেসের মেরিট অনুযায়ী ল ফার্মের যে লয়াররা, তারা তাদের গ্রুপ নিয়ে বসে আপনার কেস আপনি কি বলেছেন না বলেছেন এগুলো সব তারা নিজেরা লিখে নেয়, প্লাস রেকর্ডিং করে নিচ্ছে। সো ওই লিখিত কপি এবং রেকর্ডিং কপি সব কিছু কিন্তু যে লয়ার যিনি আপনার থেকে নিয়েছে, উনি তার পুরো গ্রুপকে সব কিছু ইনফর্ম করতেছে। করার পরে এই কেসটা কিভাবে সাজালে আপনি সর্বোচ্চ প্রাপ্তি পেতে পারেন, তারা নিজেরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে তারপরে ওইভাবে তারা কেসটাকে সাজাইয়া সুন্দর করে যখন এটাকে একটা ফুল কাজ ডান করে এটা জমা দিচ্ছে, তখন আপনার কেসের কিন্তু 80% এখানে শেষ হয়ে গেছে। এরপরে স্টোরির মধ্যে লেখার মধ্যে অনেক কিছু ডিপেন্ড করে। হ্যাঁ, তো এরপরে জাস্ট আপনার কাজ কি, আপনি যেহেতু অ্যাক্সিডেন্ট করেছেন, আপনি এখন রুগী, আপনার কাজ হলো আপনার পছন্দনীয় যে কোনো ডাক্তারের শরণাপন্ন হওয়া, এবং ডাক্তাররা আপনাকে আপনার সমস্যা তাদের কাছে বলবেন, তারা একটা 1 by 1 আপনার চিকিৎসা দিবে। যখন চিকিৎসার কার্যক্রম শেষ হয়ে যাবে, তখন আপনি ডাক্তারদের ইনফরমেশন আপনার লয়ারকে দিবেন, লয়ার তখন বা ডাক্তারদেরকে লয়ারের ইনফরমেশন দিবেন, দিলে ডাক্তাররা কী করবে, তাদের চিকিৎসার যত নথিপত্র আছে সব আপনার ল অফিসে পাঠিয়ে দিবে। পাঠিয়ে দেওয়ার পরে তখন লয়ার এগুলা সব দেখে এগুলো দেন করে আপনার চিকিৎসা কী লেগেছে না লেগেছে ওইগুলোর একটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা ফাইল রেডি করবেন। সেই ফাইলটা আপনি যে গাড়ি আপনাকে হিট করেছে ওই গাড়ির ইন্স্যুরেন্স তো লয়ার আছে, তো ওই লয়ারের কাছে পাঠানোর পরে নিউ ইয়র্ক স্টেটের রুল রেগুলেশন অনুযায়ী 90.5 কেসগুলো নিগোসিয়েট হয়ে যায় দুই পক্ষের অ্যাটর্নির মাধ্যমে। তো যদি এটা নিগোসিয়েট হয়ে যায়, তাহলে তো দেখা গেছে যে কেসের ভ্যালিউ মনে করেন $100,000, দেখা যাচ্ছে ওই পক্ষের আপনার যে ক্ষতিপূরণ এরকম হয়েছে যে $100,000 দেওয়াটা উচিত। তখন মানবিক কারণ তো দুইজনে দেখেন, দুই লয়ার তো হিউম্যান, সো তারা তখন $100,000 যদি হয়, তো এটা আর জজের দৌড়দৌড়ি লাভ কি, $100,000 তো দিতে হবে। তো এই লয়ারে বলে ওকে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি, তুমি কেস ক্লোজিংয়ে যাও। তখন ওইভাবে অফার যখন পায়, এই লয়ার তখন তার ক্লায়েন্টের সাথে আলাপ করে যে তোমার এটা এত টাকার চান্স ছিল, ইন্স্যুরেন্স ছিল, আমরা এত টাকার অফার পেয়েছি, সো এখন আসো তুমি
বলুন তো সাইন করো যে তুমি এটা অ্যাকসেপ্ট করতেছো। Okay. তো যখন আপনি সাইন করবেন অ্যাকসেপ্ট করবেন তখন তারা পরবর্তীতে ওই কাগজটা তাদের পাঠালে তারা আপনার চেক আপনার লয়ারের কাছে পাঠিয়ে দিবে। লয়ার পরবর্তী চেক পাওয়ার পরে আপনাকে কল করবে, আপনি যাবেন, আপনি সাইন দিয়ে আপনার অংশ আপনি নিয়ে আসবেন, লয়ার অংশ লয়ার রেখে দিবে। কিন্তু এখানে একটা জিনিস বুঝতে পারলাম যে আপনার লয়ার যে স্টোরিটা লিখবে সব হচ্ছে তার যে দক্ষতা, তার এফিসিয়েন্সি, সেটা যদি প্রমাণ করতে পারে সেক্ষেত্রে হচ্ছে আপনার যে ভিকটিম তার একটা সুবিধা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, রাইট? জি। ওকে, আচ্ছা, আপনি ধরো আমি একটা জিনিস জানার আগ্রহ, ধরো আপনার তো নিউ ইয়র্ক সিটিতে আপনাদের অফিস, বাফেলোতে, ব্রঙ্কসও রয়েছে। নিউ ইয়র্ক সিটির বাইরে নিউ ইয়র্ক স্টেটের অন্যান্য জায়গায় যদি কোনো দুর্ঘটনা কেউ পড়ে সেক্ষেত্রে আপনারা কিভাবে সহযোগিতা করবেন বা এর সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? আচ্ছা, নিউ ইয়র্ক স্টেটের বাইরে আমি শুরুতে বলেছি আমাদের যে লয়ার মিস্টার কিম সাহেবের লাইসেন্স আছে অনলি নিউ ইয়র্ক স্টেট অ্যান্ড নিউ জার্সি স্টেট। ওকে, ওই দুইটা স্টেটের বাইরে যদি কোনো ক্লায়েন্ট অ্যাক্সিডেন্ট করে থাকে সেই ক্ষেত্রে যদি নাকি ওই যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো সেই গাড়ির লাইসেন্স প্লেটটা যদি নিউ ইয়র্কের হয়ে থাকে এবং যে ভদ্রলোক অ্যাক্সিডেন্টে পতিত হয়েছেন উনার নিবাস অর্থাৎ বসবাস রেসিডেন্সিটাও যদি নিউ ইয়র্ক বা নিউ জার্সি এরিয়ার ভিতরে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা তাকে আইনি সহায়তা দিতে পারবেন। আইনি সহায়তা দিতে পারবো। কিন্তু যদি নাকি ওনার এই দুইটার কোনোটাই যদি নাকি এই দুই স্টেটের ভিতরে না হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে হবে যে সরি, আপনি ওই স্টেটের কোনো আইনজীবীর সাথে পরামর্শ করুন। বুঝতে পেরেছি। ওকে, তো এখন আমাদের যেটা হচ্ছে যে আপনাদের এই জায়গাটার মধ্যে আপনি তো অ্যাক্সিডেন্টের কথা বলুন, অন্যান্য ক্ষেত্রে একটু বলবেন, যেমন ওই মেডিকেল যে এই চিকিৎসা ক্ষেত্রে যদি কোনো ঝামেলায় পড়ে সেক্ষেত্রে কিভাবে? আমি গত পরশুদিন আপ স্টেট থেকে একটা কেস এনেছি যেটা হলো মেডিকেল মাল প্র্যাকটিস। ওই মেডিকেল মাল প্র্যাকটিসের ক্ষেত্রে যেইটা হয় যখন আমাদেরকে কোনো ক্লায়েন্ট কল দেয় যে ভাই আমার উপরে ভুল চিকিৎসা হয়েছে, সো আপনারা কি এই কেসটা নিতে পারবেন? তো আমরা যাইয়া ওনাকে বলি যে আপনার যে চিকিৎসা নিয়েছেন এই যাবৎ যেখান থেকে নিয়েছেন, যে হসপিটাল অথবা আপনার প্রাইভেট ক্লিনিক হোয়াট এভার, ওইখান থেকে আপনার রেকর্ডের যে পেপারগুলো আছে ওই পেপারগুলো আপনি নিয়ে আসেন। যখন আমরা আনতে পারি, কিন্তু আমরা আনতে হলে আমরা যদি তাদের অ্যাপ্লিকেশন করি তাহলে আপনার যে হসপিটাল কর্তৃপক্ষ আমাদের কাছে একটা বিল চার্জ করে। বাট আপনি যেহেতু পেশেন্ট তাদের, আপনি সরাসরি গেলে তারা আপনার থেকে কোনো কিছু চার্জ করবে না, ফ্রি আপনাকে দিচ্ছে। ওকে, তো এবং আপনাকে তখন বলতে হবে যে আপনার প্রয়োজনে আপনি নিচ্ছেন, কারো প্রয়োজনে না। তো যদি নাকি আপনি আপনার এই পেপারগুলো এনে আমাদেরকে দেন, দেওয়ার পরে আমরা কি করি, আমাদের নিজেদের মেডিকেল টিম আছে, ওই মেডিকেল টিমের কাছে আমাদের লয়ার এগুলো প্রসিড করে দেয়, পাঠিয়ে দিচ্ছে। তারা এগুলো প্রতিটা পেজ 1 by 1 রিভিউ করে সব কিছু দেখে যদি তারা প্রমাণ পায় এই কাগজপত্রের মধ্যে রিভিউ করে যে হ্যাঁ, কারণ আপনার এখন দেখা গেল কি আপনাকে ডাক্তার আপনি এখন ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগার জন্য আপনার একটা মেডিসিন কুইনাইন দিয়েছে, কিন্তু ডাক্তার আপনার এটাতে আপনার মেডিসিনটা খাওয়ার পর আপনার এটা সাইড এফেক্ট হয়েছে। সাইড এফেক্ট হওয়ার পরে পরবর্তীতে আবার আপনি যখন ডাক্তার কাছে ব্যাক করে গেছেন তখন ডাক্তার আপনার চেকটা করে দেখলো যে না কুইনাইনটা আপনার জন্য দেন না, তখন মেডিসিন চেঞ্জ করে আরেকটা মেডিসিন দিয়ে দিচ্ছে। তো এই প্রথম যে মেডিসিনের যেটার কারণে আপনি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন সাফার করেছেন, এটাকে কিন্তু মেডিকেল মাল প্র্যাকটিস বলে না, ভুল চিকিৎসা বলে না। হ্যাঁ, এটাকে ভুল চিকিৎসা হিসেবে নিতে পারবেন না। ভুল চিকিৎসা হলো যে আপনি পার্মানেন্ট কোনো ক্ষতিগ্রস্ত হয়েছেন, মানে আপনাকে এমন কোনো মেডিসিন দিয়েছে যে মেডিসিনের কারণে এটার এফেক্টের কারণে আপনার শারীরিক কোনো কিছু ক্ষতি হয়েছে, একটা অঙ্গের ক্ষতি হয়ে গেল, যে কোনো কিছু আপনার যে কোনো একটা অঙ্গের ক্ষতি হতে পারে, বা দেখা গেছে যে আপনি কোমায় চলে গেছেন, ওইরকম হয়েছে, সেখান থেকে আপনার রিব্যাক করতে হয়েছে, আপনি এখানে অথবা দেখা যাচ্ছে আপনার সার্জারি, ফাইনালি আপনার সার্জারি পর্যন্ত যেতে হয়েছে, আসলে না এরকম অনেক কিছু। তো এরকম যদি নাকি কোনো প্রবলেমে আপনি পড়েন মনে নেই, এবং সেগুলা যদি নাকি ওই ডাক্তার, কারণ চিকিৎসা ভুল এটা তো লয়ারের দায়িত্ব, তো এটা না যে ভুল না শুদ্ধ, কারণ লয়ার তো আইনিটা জানে, আইনজীবী না। তো ওইখানে ডাক্তার আপনি যেই পারপাস নিয়ে সমস্যা নিয়ে কথা বলেছেন ওই পারপাসে যে ডাক্তার, কারণ আপনি যদি ব্রেনের কথা বলেন তাহলে আমাদের ব্রেনের ডাক্তার কাছে পাঠাতে হবে, আপনি হার্টের কথা বলে হার্টের ডাক্তার কাছে পাঠাতে হবে, রিলেটেড ডাক্তার কাছে পাঠাতে হবে। যেই সমস্যার কথা আপনি বলেছেন ওই সমস্যার যে ডাক্তার, ওই ডাক্তারের কাছে আমরা ফাইলটা পাঠাবো। পাঠানোর পরে ডাক্তার সাহেব আপনার ফাইলটা 1 by 1 রিভিউ করে যখন আমাদেরকে বলবে ইয়েস হিয়ার সামথিং রং, দেন আমরা কেসটা প্রসিড শুরু করব। আর যদি ডাক্তার সাহেব বলে সব কিছু দেখার পরে বলবে যে না যেটুকু আছে এটা চিকিৎসা ওই ডাক্তার না, আমিও সেম চিকিৎসা ওইভাবে চিকিৎসার
প্রসিডিংটা করতাম। সো তখন আর আমরা তখন ক্লায়েন্টকে বলে দিই যে সরি মনে নেই, উই ক্যান প্রসিড। রাইট, ওকে। মানে আপনার যে মেডিকেল টিম আছে ওরা ইস্যুর করতে হবে না, ঠিক আছে, এটা অবশ্যই ভুল হয়েছে, সেক্ষেত্রে আপনারা আগাতে পারেন, তখন ইস্যুর করেন যে ভিকটিম তাকে। ওকে, এটা খুবই চমৎকার কথা বলেছেন। আচ্ছা, আর বাংলাদেশি কমিউনিটি তো অনেকেই চাইবে যে নিজস্ব কমিউনিটি পরিচিতের কাছে যাওয়ার জন্য, সেক্ষেত্রে আপনাদের এই যে কিমস অ্যান্ড অ্যাসোসিয়েটসের কাছে কেন যাবে সেই ব্যাপারটা একটা আপনি বলবেন, যে ওইখানে গেলে যে নিশ্চয়তা সহযোগিতা পেতে পারে, তারা বেনিফিটেড হতে পারে, আইনি সহায়তা পেতে পারে, সেই ব্যাপারটা একটু বলবেন আপনাদের। তার আগে আমি একটু বলে দিই যে মেডিকেল মালপ্র্যাকটিস যে কেসগুলো, অর্থাৎ ভুল চিকিৎসার যে কেসগুলো, এই ভুল চিকিৎসার কেসগুলো কিন্তু যদি প্রুভ করা যায় তাহলে ওটা কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলারের কেস। কারণ একটা ডাক্তারের এগেনিস্টে ইন্স্যুরেন্সটা কয়েক মিলিয়ন ডলার থাকে। তো যদি নাকি আপনারা বলতেছি একটা রুগীর পক্ষে প্রমাণ করা সম্ভব হয় যে হ্যাঁ ওনাকে যে চিকিৎসা দিয়েছিল সেই চিকিৎসাটা ভুল ছিল, তাহলে কিন্তু ওই যে ক্লায়েন্ট বা ওই পেশেন্ট উনি কিন্তু বিশাল একটা অ্যামাউন্টে পাবেন ওনার ক্ষতিপূরণটা, আর্থিক ক্ষতিপূরণটা। আবার সেম থিং যারা স্লিপ অ্যান্ড ফল যেটাকে বলি, কারণ এখন তো ঠান্ডার সিজন, বিভিন্ন জন বিভিন্নখানে আপনার হচ্ছে আইসির মধ্যে পড়তেছেন, তো আইসের মধ্যে পড়ার ক্ষেত্রেও কিন্তু কিছু নিয়ম নীতি আছে। বুঝলেন তো, সেই নিয়ম নীতি হলো কি, আইস এখন স্নো এখন পড়তেছে, পড়া এখনো বন্ধ হয়নি, দেখা গেছে সকাল থেকে শুরু হয়েছে, আজকে দিনে 3টা পর্যন্ত স্নো পড়তেই আছে। এর মধ্যে আপনি পড়ে গেছেন, পড়ে যায় আমার হাত ভাঙছে, পা ভাঙছেন, অনেক কিছু ভাঙছেন, কিন্তু আপনি যদি সেই সময় বলেন যে ভাই আমি তো এরকম পড়ে অমুকখানে তারা স্নো ক্লিন করে নাই, তো ক্লিন না করে তো আমি ওইখানে পড়ছি পড়ার কারণে এখন আমার হাত পা তো আমি ভাঙি ফেলছি, আমি তো এখন তো এখন আমি কেস না, ওটা কিন্তু আমরা কেস নিতে পারবো না, কারণ স্নো পড়তেছে এটা আপনিও জানেন আমিও জানি, বাট অ্যাসেটের যে মালিক মানে বাড়ি বলেন বা কমার্শিয়াল প্লেস বলেন বা সিটি কর্পোরেশন, যাদের এই ল্যান্ড প্রপার্টি বলুন তো এই জায়গাটার মধ্যে এটার মধ্যে তো পড়তেছে যে এটাকে সময় দিতে হবে, অর্থাৎ যখন স্নোটা স্টপ হবে, হ্যাঁ যখন স্নো পড়াটা 100% বন্ধ হয়েছে, বন্ধ হওয়ার পরে রাইট হয় না, বন্ধ হওয়ার পরে সিটি তাদেরকে সময় নির্ধারণ করে দিচ্ছে 4 আওয়ার। ওকে, এই 4 আওয়ারের মধ্যে তাদের ক্লিন করতে হবে। আর 4 আওয়ার পার হয়ে যাওয়ার পরে যদি কারো কোনো সমস্যা হয় তখন সিটি সেটাকে বা আদালত সেটাকে আমলে নিচ্ছে, সিটি না সরি আদালত, যেহেতু মামলা করবেন আদালত সেটাকে আমলে নেবে। কিন্তু যদি নাকি বিফোর 4 ঘন্টার আগে যদি নাকি আপনি ওইখানে যায় পরে, তাহলে তাদের যে লিমিট টাইম লিমিট করে দিয়েছে সেই টাইম লিমিটটা কিন্তু এখনও পার হয়নি। সো তাদের জন্য তো এখন ওই ধরে, সো আমি বলবো যে যখন আপনারা এই স্নো দেখবেন তখন চলাফেরাতে একটু সতর্কতা অবলম্বন করেন, নিজেরা পড়ে নিজেদের হাত পা ভেঙে বলে নিজেরা ওই পঙ্গু হয়ে ঘরে বসে যেয়ে ফলস ইনফরমেশন কখনোই অ্যাকসেপ্ট হবে না, কখনোই এটা করা উচিতও নয়। খুবই গুরুত্বপূর্ণ একটা আপনি ইনফরমেশন দিয়েছেন, এটা অনেকেই যারা জানে না তাদের জন্য ভবিষ্যতের জন্য এটা অবশ্যই উপকৃত হবে। এবং আমরা সব সময় চাইবো যারা রাস্তাঘাটে চলবেন শুধু আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য বা বেনিফিট পাওয়ার জন্য এটা করবেন না কখনো। যেটা যদি দুর্ঘটনায় পড়ে যায় সেটা আলাদা ব্যাপার, এটা নিয়ে কোনো কথা নেই, বাট যদি সাবধানে চলতে হবে। যে আপনি কি জন্য বলতে লাগছিলেন? হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে আপনারা বাংলাদেশিরা আপনি কিছু যে প্রশ্নটা করেছেন যে বাংলাদেশিরা কেন এখানে যাবে, জি, তো ওই ক্ষেত্রে আমি বলবো যে যেহেতু আপনারা অন্য লোকের কাছে যাবেন, অন্য ভাষার লোকদের কাছে যাবেন, সেহেতু আমাদের যেহেতু প্রতিষ্ঠানটা একটা স্বনামধন্য এবং নিউ ইয়র্ক ও নিউ জার্সি স্টেটে অত্যধিক পরিচিত মন্ত, এবং আপনাদেরকে আমি কিছুক্ষণ আগে এনশিওর করেছি যে আপনারা যদি গুগলে যান তাহলে আমাদের যে রেট অর্থাৎ উইনিং রেট, এই উইনিং রেটটা প্রায় 100 in 100। তাহলে আপনি অন্য কোনো দিকে যাইয়া নিজেরা বিভ্রান্ত না করে আপনি সরাসরি আমাদের কাছে আসুন, আমাদের সাথে কথা বলুন, আমাদের অ্যাটর্নির সাথে কথা বলুন। আমি কখনো বলি না যে আপনি আমার সাথে কথা বলে আমাদেরকে কেস দিন, অথবা আমাদের যে বাঙালি যিনি আছেন অ্যাডভোকেট রিদওয়ানা রাজ্জাক সেতু, উনিও কখনো বলে না যে ওনার সাথে কথা বলে আপনি কেস দিন। নো, আমরা বলি আপনি যেহেতু সমস্যায় পড়ে গিয়েছেন সেহেতু আপনি যখনই বলবেন, যেখানে বলবেন সেখান থেকে আমি এবং অথবা আমার বিজনেস পার্টনার অ্যাডভোকেট রিদওয়ানা রাজ্জাক সেতু, আমাদের কিমেন অ্যাসোসিয়েটস ল ফার্মের কেস ম্যানেজার, আমরা নিজেরা দুইজনে ক্লায়েন্টের জন্য তাদের হসপিটালে অথবা তাদের বাসায় যাই, তাদেরকে আমরা নিয়ে আমাদের ল ফার্মে নিয়ে আসি, আনার পরে
সরাসরি আমরা আমাদের যে Attorney অ্যাটর্নি রয়েছে। মিস্টার কিমের সাথে অথবা ওইখানে আরও কয়েকজন অ্যাটর্নি আছেন গ্রুপ, তাদের পুরো গ্রুপের সাথে টিমের সাথে বসাই দেওয়ার পরে আপনার যত রকম প্রশ্ন আছে সকল প্রশ্ন আপনার যত রকম জানার তো শেষ নেই। অবশ্যই। সো আপনি সব কিছু জানেন, বুঝেন, আর আপনি গেছেন, বুঝেন, তো ওইখানে গিয়ে আপনাকে কেস সাইন করতে হবে এটা বাধ্যতামূলক না। আপনি সব কিছু শুনেছেন, জেনেছেন, বুঝেছেন, নলেজ নিলেন, নেওয়ার পরে আপনি আবার আপনাকে আমরা আপনার বাসায় বা হসপিটাল যেখানে বলেন ওইখানে পৌঁছাই দেবো। দেওয়ার পরে আপনি আরও 2-1 জন যাদের সাথে কথা বলতে চান তাদের সাথে কথা বলার পরে আপনি তখন চিন্তা করবেন হু ইজ বেস্ট। ইয়েস, তো যখন যেটা বেস্ট আপনার ব্রেনে আসবে সেটাই বেস্ট। রাইট। আমরা আপনি যেটা বলতে চাচ্ছেন যে আপনি আগে যারা যদি কোনো বিপদে পড়েন সেক্ষেত্রে আপনি একবার আপনার কিম্যান অ্যাসোসিয়েটসে আপনি করতে পারেন, যোগাযোগ করতে পারেন। জি, আমি অবশ্যই আবারও বলবো যে আপনাদের দুর্ঘটনা কখনো বলে কই আসে না, কিন্তু আপনি যখনই যদি কোনো দুর্ঘটনায় পড়েন তাহলে আমরা আছি আপনার পাশে। এবং আপনারা জানেন যে আমি ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, নিউ ইয়র্কে আমার একটা ব্যাপক পরিচিতি আছে, নিউ জার্সিতে আমার একটা স্পেশালি যুক্তরাষ্ট্রে আমার একটা ব্যাপক পরিচিতি আছে, কারণ আমি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত, রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত, একসময় জাতিসংঘেরও আপনার যে ইকোসকের ভলান্টিয়ার অ্যাফেয়ার্সে কাজ করেছি। সো ওইখানেও আমার একটা পরিচিতি আছে বা ছিল। সো আপনারা যদি নাকি কেউ কখনোই কোনো সময়ে যদি একই দুর্ঘটনায়, সড়ক দুর্ঘটনায়, কাজের দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা অথবা ভুল চিকিৎসায় পতিত হন, তাহলে আমাকে একবার কল দিবেন। আমার ফোন নাম্বার হলো 9176677324, অথবা আমাদের কেস ম্যানেজার অ্যাডভোকেট রেদন রাজাক সেতু, তাকে কল দিবেন। তার ফোন নাম্বার হলো 3479688499। তারপরেও আমি আবারও আপনাদেরকে অনুরোধ করব বিনয়ের সহিত যে আপনারা কোথাও যাওয়ার আগে অন্তত আমাদের সাথে একবার কথা বলুন। কথা বললে আপনাকে কেস দিতে হবে এটা না, বাট কথা বলে আপনি আগে আপনার মেন্টালি স্যাটিসফ্যাকশনটা যাচাই করে দিন, একটা ধারণা পাবে। জি, অনেক ধন্যবাদ। আপনি খুব চমৎকারভাবে অনেক ইনফরমেশন দিয়েছেন। আমার বিশ্বাস যারা দেখেছে, দেখবে এবং এই অনুষ্ঠানটা নিয়ে পুরোটা একটু দেখলেই তারা একটা ধারণা পাবে যে তাদের কি করা উচিত। অনেক ধন্যবাদ ইঞ্জিনিয়ার আব্দুল খালেক আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। অচিরেই অন্য কোনো অতিথি, অন্য কোনো সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আইবি টিভির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।